আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আমার কাছে মনে হয় আমার আজকের এই আলোচনাটা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা বলে রাখা ভালো, যে এই যে রাজনৈতিক নেতাদের সম্পর্কে যেসব বিশেষণ ব্যবহার করা হয়, জনগণ ভালোবেসে ব্যবহার করেন, দলীয় নেতাকর্মীরা ব্যবহার করেন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, কিংবা জননেত্রী শেখ হাসিনা। একজন সাংবাদিক হিসেবে এই বিশেষণগুলো বাংলাদেশের সাংবাদিকরা অবশ্যই ব্যবহার করে। আমি মনে করি ব্যবহার করাটা সমীচীন নয় এবং বাধ্যতামূলক নয়। কোনো কোনো বিশেষণ বিগত শাসনামলে বাধ্য করবার চেষ্টা করা হয়েছে নানাভাবে, আকার ইঙ্গিতে, এবং আমাদের রাজনৈতিক নেতারা, সমর্থক কর্মীরা অনেক সময় আহত হন এই বিশেষণগুলো ব্যবহার না করলে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম কখনো এই বিশেষণগুলো ব্যবহার করে না। তিনি যত বড় নেতাই হন না কেন, শুধু তার নামটা ব্যবহার করেন এবং তার অফিসিয়াল, যেমন তিনি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা ফর্মার প্রেসিডেন্ট বা ফর্মার প্রাইম মিনিস্টার, এই পর্যন্ত ব্যবহার করেন। কাজেই আমি অধিকাংশ সময় এটা ব্যবহার করার যে প্রবণতা, সেখান থেকে নিজেকে বিরত রাখবার চেষ্টা করি, কিন্তু অনেক সময় সেটা করা হয়ে ওঠে না। কিন্তু আমি এখন থেকে আমি মনে করি যে যারা আমাকে শুনছেন, যারা আমার লেখা পড়েন এবং যারা আমার কথা শুনেন, অনুষ্ঠান দেখেন, তাদের কাছে আমি জানিয়ে রাখি এবং অনুরোধ থাকবে যে তারা আমাকে অন্যভাবে নেবেন না। এটা কোনো ডিসরেসপেক্ট নয়, এটা আমি মনে করি আমার পেশাগত যে স্বাতন্ত্র্য সেটা বজায় রাখবার জন্য জরুরি। আমি আশা করব অন্যান্য সাংবাদিকরাও সেটা ফলো করতে পারেন। তবে বিভিন্ন সময় যখন আমরা কথা বলি বা ধরেন এই যে ব্লগ করছি, অনেক সময় সেটা চলেও আসতে পারে, কারণ আমাদের দীর্ঘদিনের চর্চা অভ্যাস, সেই কারণে। কিন্তু আমি মনে করি আমি নিজে সজাগ সতর্ক থাকবো, আপনারাও সেটাকে ইতিবাচক ভাবেই নেবেন, এবং এটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ শেখ মুজিবুর রহমান, নানা অভিধায় তিনি অভিযুক্ত। আমি আগেই বলেছি, তাকে স্বাধীনতার আগেই ভালোবেসে ছাত্র জনতা বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন, বিশেষণ দিয়েছিলেন। তাকে নিয়ে বিএনপি কি করবে? এই যে তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার কি করবে? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের, আমি আবারও বলছি, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, প্রবাদ প্রতিম পুরুষ। 1966-তে 6 দফা দেওয়ার আগ পর্যন্ত তার চেয়ে বড় বড় নেতা আওয়ামী লীগে অনেকে ছিলেন, অন্যান্য দলেও ছিলেন, কিন্তু তাদের সবাইকে পাশ কাটিয়ে সময়ের সাহসী সন্তান হিসেবে, নেতা হিসেবে তিনি সবার সামনে চলে এসেছিলেন এবং বাকিরা সেটা মেনেও নিয়েছিলেন। এবং তার নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তার চূড়ান্ত পরিণতি পায়। এখানে অনেক রকমের বিতর্ক অনেকে তুলতে পারেন, তোলার চেষ্টা করেন। তিনি স্বাধীনতা চেয়েছিলেন নাকি স্বায়ত্ত শাসন চেয়েছিলেন? তিনি কি 1970-এর নির্বাচনে বিজয়ী হবার পর তাকে যদি শাসন ক্ষমতা দিয়ে দেওয়া হতো, তিনি কি পরবর্তীতে সংগ্রামটা চালিয়ে যেতেন কিনা? এই প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু উত্তর যেহেতু ওই ঘটনা ঘটেনি, 70 নির্বাচনের পরে তিনি যেহেতু প্রধানমন্ত্রী তো পাননি, তার দল যেহেতু ক্ষমতায় যেতে পারেনি, বা অন্যান্য বিবেচনায় যদি স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হতো কি হতো, কি হতো, এই প্রশ্নের উত্তর আমরা বরং আজকে না খুঁজি। তবে বাংলাদেশের স্বাধীনতাটা অনিবার্য ছিল, 1971-এর না হলেও কখনো না কখনো সেটা হতো। কারণ তেল জল যেমন মেশে না, এই হাজার হাজার মাইল দূরে থেকে দুটো অংশ একটা দেশ হিসেবে থাকা একেবারেই অসম্ভব ছিল।
এবং পশ্চিম পাকিস্তানিদের যে দৃষ্টিভঙ্গি আমাদের পূর্ব পাকিস্তানের মানুষদের বা এই ভূখণ্ডের উপরে ছিল, সেখানে একটা টেকার কথা ছিল না, সেটা অন্য আলোচনা। মূল কথা, শেখ মুজিবুর রহমান প্রধান নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের, স্বাধীনতা সংগ্রামের। 1971 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা দিবস। সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণ স্বাধীনতার ঘোষণা দিয়েছে, বাংলাদেশের জনগণ। কিন্তু যে মানুষটির কণ্ঠে স্বাধীনতার ঘোষণা প্রথম উচ্চারিত হয়েছিল 27 মার্চ 26 মার্চ এর মাঝখানে, সেটা তৎকালীন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়া একজন সুদক্ষ সেনা কর্মকর্তা ছিলেন। 1965 সালের পাক ভারত যুদ্ধে তিনি গ্যালান্টারি অ্যাওয়ার্ড পাওয়া, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো তিনি পেয়েছেন সর্বোচ্চ গ্যালান্টারি অ্যাওয়ার্ড, আমরা জানি। বীরুত্তম জেট ফোর্সের অধিনায়ক ছিলেন, তার আগে সেক্টর কমান্ডার হয়েছেন। কিছুই হয়নি, পাকিস্তানিরা আক্রমণ করেছে এবং তখন একজন সেনা কর্মকর্তা, একজন মেজর, তিনি স্বাধীনতার ঘোষণা করলেন। প্রথম ঘোষণাটা তিনি করেছেন রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তিনি ঘোষণা করছেন, স্বাধীনতা ঘোষণা করছেন। এরপরে রাজনৈতিক বাস্তবতায় তৎকালীন চট্টগ্রামের বিভিন্ন নেতাদের অনুরোধে এবং তিনি নিজেও তার বিবেক বিবেচনা কাজে লাগিয়ে সেটা ওই সময়কার প্রধান রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সেই স্বাধীনতার ঘোষণা করেছেন। দুবার তিনি ঘোষণা দিয়েছেন, দুটোই গুরুত্বপূর্ণ। একটা মেজরের বয়স কত, এবং তিনি একজন সেনা কর্মকর্তা, যুদ্ধ শুরু হয়ে গেছে, আক্রমণ এসেছে, সেই মুহূর্তে একজন সেনাবাহিনীর অফিসার যখন বলেন যে আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, অর্থাৎ আমরা আছি সাধারণ জনগণের পাশে, আমরা এই যুদ্ধে নামলাম, এটা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে, এবং এটা আওয়ামী লীগের অনেক নেতাদের বা অনেক গবেষকের বইতেও আছে, এবং তৎকালীন যুদ্ধকালীন সময়ের অনেকের বইতে সেটা আছে, এমনকি ভারতীয় লেখকদের বইতেও আছে। এবং পরে যে কাজটা তিনি করেছেন সেটাও আমি মনে করি অত্যন্ত সুবিবেচনা প্রসূত, যে মুক্তিযুদ্ধ আসলে শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা একটা দীর্ঘ সংগ্রামের ফল, এটা একটা রাজনৈতিক লড়াই, এবং সেই রাজনৈতিক লড়াইয়ের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান একজন সৈনিক, একজন যোদ্ধা, একজন সামরিক অফিসার, তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। কিন্তু তার চেয়ে ঊর্ধ্বতন অফিসার ছিলেন, যে কারণেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয়। এটা অবশ্য আওয়ামী লীগ পরে আর মানতে রাজি না, তারা বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক বলেছেন, কিন্তু তখন বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অর্থাৎ তিন বাহিনীর প্রধান হচ্ছেন তৎকালীন কর্নেল ওসমানী, যাকে পরে জেনারেল ওসমানী জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। জিয়াউর রহমান সহ 11 জনকে সেক্টর কমান্ডার করা হয়, পরে 3টে ফোর্স করা হয়, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেনারেল তৎকালীন সেনা কর্মকর্তা কেম শফিউল্লাহ, খালেদ মোশাররফ এবং জিয়াউর রহমানের নেতৃত্বে। এবং দেশ স্বাধীন হয়েছে। রাজনৈতিক আন্দোলন নেতৃত্ব দেয়া আর রাষ্ট্র পরিচালনা ভিন্ন বিষয়, এবং সেই জায়গায় শেখ মুজিবুর রহমান অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তবে এটাও মানতে হবে যে একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়িয়ে দেশকে গড়বার তিনি চেষ্টা, মানুষের কাছে 2-3 বছর সময় চেয়েছিলেন, মানুষ এটা দিতেও প্রস্তুত ছিল, কিন্তু তৎকালীন তিনি তার দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি, এবং একটা বিরোধী শক্তি জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে দাঁড়িয়ে গেছিল। কিছু কিছু বামপন্থী সংগঠন দেশে অচল অবস্থা তৈরি করবার চেষ্টা করেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই বিনষ্ট ছিল, দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, দুর্ভিক্ষ অবস্থা ছিল, এবং শেষ পর্যন্ত কারো কারো পরামর্শে হয়তো দেশি বা বিদেশি তিনি বাকশালের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করলেন। এটাকে নানা ধরনের কর্মসূচি হিসেবে বলা হয়, কিন্তু সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে
একটা দল সকল সংবাদপত্র নিষিদ্ধ করে 4টা সংবাদপত্র রেখে দিলেন এবং সেখানেই তিনি তার কফিনের শেষ পেরেকটি বেড়ে দিয়েছেন। 25শে জানুয়ারি তিনি বাকশাল করলেন। 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল, 75 সালে 15ই আগস্ট দুকন্যা বাদে সপরিবারে কিছু সহকর্মী সহ আত্মীয় স্বজন সহ তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন নির্মম, এবং বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে এটা একটা কলঙ্কজনক দিন। নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান যতখানি সফল ছিলেন 71 পর্যন্ত স্বাধীনতার যুদ্ধের সময় তিনি 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, সেটি নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু কার্যত তিনি বন্দী ছিলেন। তার নামেই বাংলাদেশের যুদ্ধটা হয়েছে এবং এই সেনা অফিসাররা মেজর জিয়া এবং অন্যান্যরা মুক্তিযুদ্ধকে আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, লড়াইটা যুদ্ধটাতে, এবং সেই লড়াইয়ে বাংলাদেশের শ্রমিক কৃষকরা অংশ নিয়েছে, ছাত্র যুবকরা, এবং বাংলাদেশ খুব স্বল্প সময়ে, এটা কেউ বিশ্বাস করেনি যে এত স্বল্প সময়ে বাংলাদেশ জিতবে। এমনকি ভারতীয়রা যখন 3রা ডিসেম্বর এই যুদ্ধে বাংলাদেশের সঙ্গে যুক্ত হলো মিত্র শক্তি হিসেবে, তারাও ভাবেনি যে এত অল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ এই অসম্ভবকে, বাংলাদেশের জনগণ অসম্ভবকে সম্ভব করেছে। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয় এবং তারপরে বললাম যে শাসন করতে এসে শেখ মুজিবুর রহমানের যে দুর্বলতা সেটা প্রকাশিত হয়েছে, এবং সেটা আমি সম্প্রতিটা লেখা পড়ছিলাম ভারতীয় কূটনীতিক ডিপি ধরের, সেখানে শেখ মুজিবুর রহমান তার সঙ্গে কথোপকথনের সময় 72 সালে স্বীকার করেছেন যে আমার কোনো অভিজ্ঞতা নেই। এখন অনেকেই বলেন যে শেখ মুজিবুর রহমান যদি সেই সময়টাতে টুঙ্গিপাড়ায় গিয়ে থাকতেন, বা তিনি যদি শাসন ক্ষমতা না থেকে অন্যদের হাতে ছেড়ে দিতেন, বা যারা আসলে মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলীরা, কামরুজ্জামান, তাদের হাতে ছেড়ে দিতেন আর তিনি সবার উপরে থাকতেন, তাহলে তো পরিস্থিতি অন্য, তিনি জাতীয় নেতা হিসেবে থাকতে পারতেন, পরিস্থিতিটা অন্য হতো। কিন্তু আসলে ক্ষমতার আকর্ষণ সবাই ছেড়ে থাকতে পারেন, এবং সে কারণে হয়তো মানুষ হিসেবে সেই দুর্বলতা তার মধ্যে ছিল, তিনি পারেননি, এবং যে কারণেই বিরোধী রাজনীতি দমন পীড়ন, বিরোধী মতকে দমন পীড়নের অভিযোগ তার বিরুদ্ধে আছে, তার শাসনামলের বিরুদ্ধে হয়েছে। কিন্তু তারপরে বলতে হবে যে বাংলাদেশের ইতিহাসে তিনি অন্যতম সেরা নেতা। 75-এর পট পরিবর্তনটা হয়, কিছু বিপদগামী সেনা কর্মকর্তা সেটা করেন, তার সঙ্গে যুক্ত হয় পুরো আওয়ামী লীগ। শেখ মুজিবের মন্ত্রিসভার প্রায় সবাই খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় ছিলেন, এমনকি খন্দকার মোশতাক আহমেদও সেই মন্ত্রিসভায় ছিলেন। তারাই সামরিক শাসন জারি করেন, তারাই অর্ডিন্যান্স, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন, এগুলো সবই সত্য। সামরিক বাহিনী একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, বিশৃঙ্খলার মধ্যে পড়ে। জাসদের যে এলিমেন্টস, কর্নেল তাহের এবং তার নেতৃত্বে সেই এলিমেন্ট সেখানে ঢুকে পড়ে এবং তারা সামরিক বাহিনীর মধ্যে রাজনীতিকে নিয়ে আসে, এবং শেখ মুজিবুর রহমান সেগুলো ম্যানেজ করতে পারেনি। একটা ভুল তিনি প্রথমে করেছেন, সেটা হচ্ছে যে অনেক ভুলের মধ্যে একটা ভুল সেনাবাহিনীর ক্ষেত্রে। কার্যত সেনাবাহিনীতে তখন সিনিয়র ছিলেন মেজর জিয়াউর রহমান, মানে তৎকালীন মেজর, পরে তো তিনি কর্নেল ব্রিগেডিয়ার এভাবে হয়েছেন, প্রমোশন হয়েছে, যুদ্ধকালীন সময়ে কিছুটা হয়েছে। তিনি সিনিয়র ছিলেন, তাকে সেনা প্রধান না করে শেখ মুজিবুর রহমান কেএম শফিউল্লাহকে করলেন, এবং নিঃসন্দেহে যিনি যোগ্য, এবং মেজর জিয়া অনেক ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন, সেটা তার মনের নিঃসন্দেহে সেই কষ্টটাও ছিল। কিন্তু জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে কখনো অশ্রদ্ধা করেছেন আমরা জানি না। এমনকি তিনি পত্রিকায় একটি জাতির জন্ম লিখেছেন, যেখানে 7ই মার্চের ভাষণ, শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সব অবদানই স্বীকার করে লিখেছেন। পরে তিনি সেই সময় উপসেনা প্রধান ছিলেন। যাই হোক, এগুলো আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের শাসনকালের পরে যারা আসলেন তারা মূলত আওয়ামী লীগ।
এবং 1975 সালের 3রা নভেম্বর জিয়াউর রহমানকে বন্দী করা হলো। জিয়াউর রহমান তখন সেনাপ্রধান এবং আওয়ামী সমর্থক সেনা কর্মকর্তারাই তাকে বন্দী করলেন। খালেদ মোশাররফ সেনাপ্রধান হলেন নিজে ঘোষণা দিয়ে এবং বঙ্গবন্ধুর বা শেখ মুজিবুর রহমানের যারা হত্যাকারী তাদেরকে সেই সময় দেশ ছেড়ে যেতে দেওয়া হলো। অনেকে বলেন জিয়াউর রহমান তাদেরকে ছেড়ে দিয়েছেন, জিয়াউর রহমান এটা মুশতাক খালেদ মোশাররফরা করেছেন, তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এবং সেই যে 3 থেকে 7 নভেম্বর বাংলাদেশের কোনো সরকার ছিল না। জিয়াউর রহমান সেদিন মারাও যেতে পারতেন, এমনকি সপরিবারও মারা যেতে পারতেন। আজকে যারা তাকে বন্দী করে রেখেছিলেন সেই প্রাক্তন সেনা কর্মকর্তাদের অনেকেই অত্যন্ত পরিচিত এবং তারা জীবিত আছেন এবং তাদের কেউ বিএনপির সঙ্গেও আছেন, আওয়ামী লীগের সঙ্গেও আছেন। কিন্তু 7ই নভেম্বর এবং জিয়াউর রহমান কোন প্রক্রিয়ার মধ্যে ছিলেন না, 7ই নভেম্বর তাকে মুক্ত করলো সিপাহী জনতা। মূলত সেনাবাহিনীর সিপাহীরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেটাকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সহ নানা নামে ডাকা হয়, নানানজন নানা নামে ডাকেন, জিয়াউর রহমানকে মুক্ত করলেন ধীরে ধীরে। এবং তখনও জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হননি, কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং সামরিক শাসন ওই ধারাবাহিকতাটা আগেরটাই চলেছে। আস্তে আস্তে সেখান থেকে তিনি গণতন্ত্রের উত্তরণটা নিশ্চিত করবার চেষ্টা করেন। তার শাসনামলে কি কোনো দুর্বলতা ছিল না? ছিল, কিন্তু জিয়ার সবচেয়ে বড় গুণ ছিল তিনি দুর্নীতি করেননি, স্বজনপ্রীতি ছিল না, কৃচ্ছতা সাধন করেছেন, সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খল সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, যে কারণে প্রায় 20টিরও বেশি, সম্ভবত 27টির মতো কুয়ের চেষ্টা হয় তার বিরুদ্ধে। সেগুলোকে মোকাবেলা করে টিকে থাকা খুব সহজ কাজ নয়। একটা রাজনৈতিক শক্তি দল গঠন করেছেন, যেই দল এখন বাংলাদেশে ক্ষমতায়, এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল, এবং যেই রাজনৈতিক দলের ভিত্তি এখন সেই 70 বছরেরও বেশি পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের মতোই শক্ত ভিত। এবং সবচেয়ে বড় কথা, জিয়াউর রহমান বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যেমন এক দল করেছিলেন, জিয়াউর রহমান বহু দলের রাজনীতি ফিরিয়ে এনেছিলেন, বহুদলীয় গণতন্ত্র। এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বললে একটু কম বলা হবে। জিয়াউর রহমান আসলে আওয়ামী লীগের যে পুনর্জন্ম সেটা নিশ্চিত করেছিলেন। আমাকে বহু আওয়ামী লীগ নেতা বলেছেন, বহু আওয়ামী লীগের নেতা বলেছেন, কারো কারো বইতে হয়তো লেখা টাকা থাকতে পারে, জিয়াউর রহমান তাদের সঙ্গে যখন তিনি রাষ্ট্র ক্ষমতায়, তিনি চাইছিলেন তার দলটাকে তাদের নিয়ে করতে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে করতে, কিন্তু আওয়ামী লীগ তাকে সহযোগিতা করেন, আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করেননি। এবং ফলে তিনি যে দল করেছেন, নানা দল থেকে ডান বাম, কট্টর ডান কট্টর বামকে নিয়ে তাকে দল করতে হয়েছে। বলা যেতে পারে ডক্ট্রিন অফ নেসেসিটি। ন্যাপ, ইউপিপি, আওয়ামী লীগ থেকে কিছু, মুসলিম লীগ, নানা দল থেকে তার দলের লোক এসছে। এবং এই দল এখনো সেই যে বিভিন্ন মতাদর্শী মানুষ এসে যুক্ত হয়ে যে কেমিস্ট্রিটা তৈরি হলো, সেই কেমিস্ট্রি কিন্তু এখনো বহমান। সেই সংকট কিন্তু এখনো বিএনপির মধ্যে আছে। বলা হয় শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু আসলে করতে চাননি, কিন্তু তার সামনে কোনো উপায় ছিল না। এবং পরে তিনি অবশ্যই, যেটা শেখ মুজিবুর রহমানও শুরুর দিকে চেয়েছিলেন, শুধুমাত্র বিশেষ বিশেষ অপরাধীদের বিচার ছাড়া সবাইকে ক্ষমা করে দেয়া, সাধারণ ক্ষমা করে দেয়া, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, এগুলো যারা 71-এ মুক্তিযুদ্ধ করেছে তাদের বাদ দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন।
জিয়াউর রহমানও চেয়েছেন সবাইকে নিয়ে দেশ গড়তে, কারণ দেশ গড়ার ওই রাখাল